নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রাম সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল নগরীর পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। তার আগে তরুণদের সাথে আলোচনায় যোগ দেবেন তারেক রহমান। শনিবার দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি বলেন, ভারতের সাথে বিএনপির চুক্তি নিয়ে জামায়াতের দাবি একেবারে ভিত্তিহীন। এ বিষয়ে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাহদি। সংবাদ সম্মেলনে তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, চট্টগ্রাম সমাবেশ শেষে ফেরার পথে ফেনীতে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া 14 গ্রাম, দাউদকান্দি সহ 3টি আলাদা সমাবেশে বিএনপি চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। অপশক্তির ভয় ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাড়িপাল্লা প্রতীক নিয়ে যে দল নির্বাচন করছে তারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলিয়াপুরে নির্বাচনী সমাবেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। তারেক রহমানের কাজ করার কর্মদক্ষতা ও তার প্রস্তাবিত ফ্যামিলি কার্ডের প্রশংসা করেন বিএনপি মহাসচিব। বিএনপি ক্ষমতায় এলে দেশে নতুন 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ভোটে জয়ী হলে দেশে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার ব্যবস্থা করার অঙ্গীকার করেন মির্জা ফখরুল। বলেন, এদেশে একজন মুসলমানের যে অধিকার আছে, হিন্দুদেরও সেই অধিকারই আছে। ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ডটা কি? যেরকম একটা কার্ড, এইটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এইটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে কাজে করতে পারবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরাঞ্চলে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারের খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আজ বিএনপি মহাসচিব দুপুরের পর থেকে কোন কোন এলাকায় গণসংযোগে যাবেন? সকাল থেকে ক্যাম্পেইনে ভোটারদের যা প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, জানাবেন বিস্তারিত? অদিতি, আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও 1 আসনের যে আলিয়াপুর ইউনিয়ন, সেই আলিয়াপুর ইউনিয়নের সোনাহার বাজার। সেখানে মাটিগাড়া নামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। একটু পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাঠটিতে আসবেন তার নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা কার্যক্রম চালানোর জন্য। এর আগে উনি কুঠিবাড়ি নামে একটি জায়গায় উনি গিয়েছেন, আলিয়াপুর যে ইউনিয়ন, সেই ইউনিয়নেরই। তার আগে সকাল থেকে তিনি বাদগাঁও, কান্দরপাড়া এবং বোর্ড বাজার যে জায়গাটা, সেখানে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি ভোটারদের কাছে বলছেন যে তারা যেন ধানের শীষে ভোট দেয় উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং যদি তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে ধানের শীষের ভোট দেওয়ার বিকল্প নেই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে এই অঞ্চলটা হিন্দু সম্প্রদায়ের লোকজনের
নির্বাচনের ভোটার সংখ্যা বেশি এবং হিন্দু সম্প্রদায়ের যারা ভোটার আছেন তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন তারা যেন কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে যারা যদি ধানের শীষে ভোট দেয় তাহলে তাদের যে অধিকার সেই অধিকার সমতা সেটি নিশ্চিত করবে ধানের শীষ। এবং নির্বাচনে জয়ী হলে তার সরকার কি ধরনের পদক্ষেপ নেবে, কিভাবে উন্নয়ন পরিকল্পনা করবে, সেই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি এখানে কর্মসংস্থান করবেন, ইপিজেড করবেন এবং যেই বিমানবন্দরটি আছে সেটি তিনি চালু করার ব্যবস্থা করবেন। এরপর বিকেল 3টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুকান পুখুরি নামে একটি ইউনিয়ন আছেন, সেই ইউনিয়নের কার্তিকপাড়া, ঝাটিভাঙ্গা ও বরুণগাঁও গ্রামে উনি যাবেন এবং সেই গ্রামগুলোতে তিনি পরবর্তীতে জনসংযোগ করে এই আজকের মতো কর্মসূচি করবেন। সন্ধ্যা নাগাদ উনি তার এই নির্বাচনী প্রচারণা চালাবেন। তো এই হচ্ছে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী সবুজ, আপনি আছেন এই প্রচারণার আয়োজনের সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো খবর। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে। তারেক রহমানের চট্টগ্রামে জনসভা নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। নেতারা বলছেন, গণসমাবেশ ঘিরে রোববার পুরো চট্টগ্রাম পরিণত হবে মিছিলের নগরীতে। এরই মধ্যে পুরো পলো গ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রামে আসা উপলক্ষে উচ্ছ্বাস কেবল দলের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। উৎসবের আমেজ ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। সমাবেশ উপলক্ষে পলো গ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি শেষ। মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। তারিখ জিয়া কালকে আসবে, এখানে ওয়েদারটা কেমন, কি অবস্থা, স্টেজটা কেমন, সো এটা আমরা দেখতে আসলাম। As a youngster, I'm very excited and yes, we all youngster want a change. অনেক ভালো লাগতেছে যে আমি খুশিতে বাসা থেকে এসে চলে আসলাম। আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, শুধু নেতাকর্মী না, চিটং চট্টগ্রামের মানুষের মধ্যে। তারেক রহমান সাহেব চট্টগ্রাম আসে, আমরা মনে করি পুরো চট্টগ্রাম শহরটা একটা জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রোববার বেলা 11:30টার এই সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ড ও আশপাশে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে দলীয় চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীরাও। দলের নেতারা জানান, তারেক রহমানের সমাবেশে রোববার লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে। পুরো নগরী পরিণত হবে মিছিলের নগরীতে। নট অনলি বিএনপি বা অঙ্গ সংগঠন, এখানে চট্টগ্রামের সকল পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং আসবেন। জনগণও উচ্ছ্বাসে মেতে উঠেছে, আনন্দে মেতে উঠেছে। আগামীকালকের এই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত হবে এবং ধানের শীষের গর্জন এটা সারা দেশে, চট্টগ্রাম ছাপিয়ে সারা দেশে প্রতিধ্বনিত হবে। গণসমাবেশে চট্টগ্রামের 16টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের সর্বস্তর পরিস্থিতি অনেক ভালো, ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ মানুষ হবে, সর্বকালের সবচেয়ে বেশি মানুষ হবে এখানে। সাধারণ মানুষের রেসপন্সিবিলিটি, এই জন্যই বলছি। উনি মানুষকে শুধু এই আবেদনই করবেন যে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু গণতন্ত্রকে সমুন্নত করবেন। এবং ধানের শীষ যেহেতু গণতন্ত্রের প্রতীক, সেটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই তারেক রহমান ধানের শীষের এই প্রতীক নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় এবং চট্টগ্রাম উনি আগামীকাল আসছেন। 2005 সালে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন। ওই সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেননি, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, এটি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। শনিবার রাজধানীতে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মামুন হোসেনের প্রতিবেদন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো 2015 সালে মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে শনিবার বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান তারেক রহমান কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নয়াপল্টন অফিসে দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন একটি দল বিকাশে ভোটারদের টাকা দিচ্ছে। জান্নাতের কার্ড বিক্রি করার কথা শুনলাম, আবার এখন শুনতে পাচ্ছি বিকাশ। কেউ কেউ বলছেন এই দল হচ্ছে বিকাশ দল। যে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলে বলছেন যে আমাদের জন্য কাজ করো, আমি আপনার নাম বা বিকাশ নাম্বারটা দিন, আমরা সেখানে কিছু পাঠিয়ে দেব। এটা আমার কথা না, আমি পত্রিকায় পড়েছি। তো এটা কি ভাই নির্বাচন আচরণবিধির কার মধ্যে পড়ে? রিজভী বলেন ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মামুন হুসাইন, 71, ঢাকা। নির্বাচিত হলে মাদক ও কিশোর গ্যাং মুক্ত আধুনিক উত্তরা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর। সকালে উত্তরা 51 নম্বর ওয়ার্ডে জনসংযোগে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি, বিতরণ করেন লিফলেট। দলের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন জনকল্যাণে কাজ করতে চান তারা, অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন অতীতে বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে, কিন্তু কারো প্রতি কোনো প্রতিশোধ নয়, বরং আধুনিক উত্তরা গড়ে তুলতে কাজ করবেন তারা। যে মাদক এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা, যেখানে মাদক আছে সেখানে কিশোর গ্যাং আছে এবং মাদকের বিস্তারটা প্রতিটা ঘরে ঘরে চলে যায়, কারণ মাদকের কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরায় থাকি আধুনিক শহর, এই উত্তরা আধুনিক শহরকে আমরা সমস্ত আধুনিকতার ছোঁয়া দিয়ে, আধুনিকতার সুযোগ সুবিধা দিয়ে আমরা উত্তরাকে সাজাতে চাই ইনশাআল্লাহ। ভোটে বিশৃঙ্খলা ঠেকাতে যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবরে দোয়া মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এরপর গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন আমিরে জামায়াত। এ সময় তিনি উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে নদী খনন, শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন। জামায়াত আমিরের সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। দেখুন তার প্রতিবেদন। জামায়াত ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা করতে উত্তরবঙ্গ সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনের শুরুতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এখানে তিনি বলেন ভোট নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। রংপুর থেকে রওনা হয়ে গাইবান্ধায় আসেন জামায়াত আমির। যোগ দেন জেলার SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। এ সময় যোগ্যতা অনুযায়ী নারীদের দেশ গড়ার কাজে সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে
যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। গাইবান্ধার এই জনসভা থেকেও জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ক্ষমতায় গেলে যুবকদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলে ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়বেন। পাশাপাশি পূর্বের মতো ভোট ডাকাতি ঠেকাতে ভোটারদের সতর্ক থাকবারও আহ্বান জানালেন তিনি। জামায়াত আমির নির্বাচনী জনসভার পাশাপাশি পথসভায় দাঁড়িপাল্লা সহ জোটের প্রার্থীদের পক্ষেও ভোটের প্রচারণা করছেন। সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, গাইবান্ধা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা চলছে। বগুড়ার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে গণসংযোগ করছেন তিনি। খবর নেব আমরা, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব আছেন সেখানে। সাকিব, জনসভার কি খবর আছে আপনার কাছে এবং নেতাকর্মীদের প্রত্যাশা জানতে চাই। এই মুহূর্তে বগুড়ার শেরপুরে রয়েছে। এখানে একটি পথসভায় অংশ নেবার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করে গাইবান্ধা হয়ে বগুড়ার মোকামতলা এবং বগুড়া শহরের আলফাতুন্নিসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করে এখন বগুড়ার শেরপুরে মহিপুর বাজারের পাশের একটি মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে একটি পথসভা হবে, সেই পথসভায় জামায়াত আমির বক্তৃতা করবার কথা রয়েছে। তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পথসভায় উপস্থিত জামায়াতের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে জামায়াতের আমির যেখানে যাচ্ছেন তিনি সব জায়গায় সেই স্থানীয় জামায়াতের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছেন। পাশাপাশি তারা সরকারে গেলে আগামী দিনে কি করবেন এলাকার মানুষের জন্য সেসব কথা বলছেন এবং স্থানীয় বিভিন্ন জায়গায় তিনি যখন যাচ্ছেন সেই এলাকাগুলোর সমস্যা সম্ভাবনা নিয়ে কিন্তু তিনি বক্তৃতা করছেন এবং তার দল ক্ষমতায় গেলে তারা আসলে সেই এলাকার জন্য কি কি উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। একটু আগেই বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে তিনি বলে আসছেন যে বগুড়ায় তিনি সিটি কর্পোরেশন করার অঙ্গীকার করেছেন। যদি জামায়াত এবং 10 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। পাশাপাশি তিনি রংপুরের বিভিন্ন জেলায় ঘুরে বলেছেন যে দীর্ঘদিন অবহেলিত থাকা রংপুরকে উন্নত একটি নগরী হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি কৃষিভিত্তিক রাজধানী হিসেবে রংপুরকে গড়ে তোলার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। আমরা দেখছি যে তিনি সব জায়গায় ভোটারদের কাছে যাচ্ছেন, মিশছেন এবং ভোটারদের কাছে তাদের প্রত্যাশার কথা জানতে চাচ্ছেন এবং তাদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে এই বগুড়ার এই শেরপুরে এই পথসভায় আমির সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবেন এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সেখানে আরেকটি জনসভা আছে, সেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এখন এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির এই শেরপুরের এই মহিপুর বাজারে উপস্থিত জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। আমরা তিনি বক্তৃতা করলে পরবর্তীতে হয়তো সেসব আবারও দেখাবার চেষ্টা করব। সাকিব, আপনার কাছ থেকে আমরা জানছিলাম জামায়াত আমিরের নির্বাচনী জনসভার খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী শাহিদুজ্জামান সাকিবের সাথে কথা হচ্ছিল। দর্শক, গুলশান শাহাবুদ্দিন পার্কে বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা সরাসরি এই অনুষ্ঠানে দেখে নেব কি চলছে। সবকিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবেও জিনিসের দামটা বাড়ছে। ও যখন আসলো 10 ঘন্টা দেখলো যে 3% সবজি নষ্ট হয়ে গেছে, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হতো, ওর লসটা কম। এবার আসেন এই যে রাস্তাটা নষ্ট, যেই ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে ভাঙতে হচ্ছে। রাস্তা ভাঙা চোরার ফলে ট্রাকেরও তেলও বেশি পুড়ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি পুড়ছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে, আমরা একবারে কারো পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে এসেছি, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে,
আমরা মনে করি, এটা আমি মনে করি দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপার হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোটো বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের। গুলশানের শাহাবুদ্দিন পার্কে বিএনপির আয়োজনে এই মুহূর্তে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। গুলশান শাহাবুদ্দিন পার্কে বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা সরাসরি এই অনুষ্ঠানে দেখে নেব কি চলছে। সবকিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে এটা, তাকে তো ন্যাচুরালি ওই প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবেও জিনিসের দামটা বাড়ছে। ও যখন আসলো 10 ঘন্টা দেখলো যে 3% সবজি নষ্ট হয়ে যেত, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হতো, ওর লসটা কম। এবার আসেন এই যে রাস্তাটা নষ্ট, যেই ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে ভাঙতে হচ্ছে। রাস্তা ভাঙা চূড়ার ফলে ট্রাকেরও তেলও বেশি পুড়ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি পুড়ছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে, আমরা একবারে কারোর পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে এসেছে, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে, আমরা মনে করি, এটা আমি মনে করি দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপার হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোটো বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের। গুলশানের শাহাবুদ্দিন পার্কে বিএনপির আয়োজনে এই মুহূর্তে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। গুলশানের শাহাবুদ্দিন পার্কে বিএনপির আয়োজনে এই মুহূর্তে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। দর্শক, সংবাদ সংযোগে আমরা আগেই জানিয়েছি জামায়াত আমিরের নির্বাচনী জনসভার খবর। এই মুহূর্তে এরই অংশ হিসেবে তিনি বগুড়ার শেরপুরে তার জনসংযোগে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ বলবে, আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মাঝখানের বয়সের লোকদের কি হবে, তাদেরকে কার কাছে আমরা সমঝাবো? তাদেরও ভার রাষ্ট্র নেবে, তবে তাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। আমরা অলিক কোনো ওয়াদা দেব না, মিথ্যা কোনো আশ্বাস দেব না। মিথ্যা আশ্বাস মানুষকে অপমানিত করে এবং মানুষকে ধোঁকায় ফেলে। আমরা ওদিকে নাই। আমরা যুবক যুবতীদেরকে বলছি, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না ভাই এবং বোনেরা। তোমাদেরকে বেকার বানিয়ে রাখতে চাই না। তোমাদের 2 হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চাই। দেশে কিংবা প্রবাসে যেখানেই তোমরা থাকো না কেন, তোমরা যেন মর্যাদার সাথে দক্ষতার সাথে অবদান রাখতে পারো। আমরা তোমাদের শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলব। শিক্ষা শেষ, কাজ চলে আসবে তোমার হাতের মুঠায় ইনশাআল্লাহ।
তোমাকে জামায়াত আমিরের নির্বাচনী জনসভায় সরাসরি যুক্ত হয়ে তার বক্তব্য শুনছিলাম এতক্ষণ আমরা। 24 জুলাই অভ্যুত্থানে বরগুনাতেও সামনের সারিতে ছিলেন নারীরা। জেলায় পুরুষের থেকে নারী ভোটারদের সংখ্যা বেশি, তারপরেও জেলার 2টি আসনের কোথাও নারী প্রার্থী নেই। নারী নেতৃত্বের অভিযোগ, রাষ্ট্রের সংকট মোকাবেলায় নারীরা এগিয়ে থাকলেও রাজনীতির মূল নেতৃত্বে নারীরা আসতে পারেন না। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 24 জুলাই সরকার পতনের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নারী। ব্যতিক্রম ছিল না বরগুনাতেও। তবে আন্দোলন শেষে তাদের বেশিরভাগেরই দেখা মেলেনি রাজনীতি কিংবা সামাজিক নেতৃত্বে। একজন নারী নেতৃত্ব দরকার ছিল, কারণ হচ্ছে এইখানে যারা আসে তারাও চায় না, আসলে বড় বড় নেতারাও চায় না যে আসলে নারী নেতৃত্ব আসুক। নারীরা যে তাদের উঠে আসার যে একটি সাপোর্ট, তারা কিন্তু সেটা পাচ্ছে না, পরিবার থেকে পাচ্ছে না, রাজনৈতিকভাবে পাচ্ছে না, দল থেকে পাচ্ছে না। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা 1 আসনে আসমা আজিজ সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে মনোনয়ন চাইলেও নির্বাচনের টিকিট পাননি। আর বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা 2 আসনে কোনো নারী নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন চাননি। ভোটাররা বলছেন, সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলের অনীহা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না। আমাদের জন্য নারী নেতৃত্ব আসলেই দরকার। আমরা চাই আমাদের এলাকায় নারী নেতৃত্ব আসুক। অসংখ্য নারী ভোটার আছে, কিন্তু নারী নেতৃত্ব খুবই কম। একজন মনোনয়ন চাইছিল, বাট তাকে দেওয়া হয় না। যে নারী কিভাবে চলবে, কিভাবে সামনে আগাইবে, এটা বোঝার বুঝতে পারতো। আর এখন বাসার ভিতরে, বাসার বাহিরে আমরা এখন কোথাও নিরাপদ না। তো প্রথমেই চাচ্ছি হচ্ছে আমি নারী নিরাপত্তা, আর আমি একজন প্রার্থীর কাছ থেকে চাই নারী সব ধরনের সুযোগ সুবিধা পাবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন এলাকায় যায়, এগুলো যদি নারী নেতৃত্ব আলাদা থাকে তাহলে তাদের নিরাপত্তা আরও জোরদার করা যায়। জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় পুরুষ ভোটার 2,064 জন কম। হাসান আহমেদ, 71। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে ডিবির এই কর্মকর্তা জানান, বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা বিনাস ওরফে দিলীপের নির্দেশে মুসাব্বিরকে হত্যা করা হয়। কারওয়ান বাজার কেন্দ্রিক 8-9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। শুক্রবার 23 জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটের বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।